চলে আসলাম লাইভে। আমি কথা দিছিলাম যে আজকে আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনীটা, সমাপ্ত আত্মজীবনী পড়ে শোনাবো। প্রথমে শ্রদ্ধা জানাই আজকে এই 15ই আগস্ট 1975 সালের বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করেছিল, যারা নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের আত্মার প্রতি সশ্রদ্ধ সালাম। আমার কথা শোনা যাচ্ছে কিনা যদি একটু কাইন্ডলি জানাতেন। আমরা একটু ওয়েট করি। মই ক্যামেরা। আমরা আজকে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি যদি জানান তাহলে ভালো লাগবে। কারণ সাউন্ড ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা সেটা না দেখলে আসলে আহ, আমরা বই পাঠের পর্বে যেতে পারছি না। কেউ একটু কমেন্ট করে জানান যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। নো কমেন্টস ইয়েট। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে। এমডি নাইম মিয়া, থ্যাংক ইউ সো মাচ নাইম ভাই। তো আমি যেভাবে কথা দিয়েছিলাম পূর্ব ঘোষিত আমার যে ইয়েটা ছিল সেটা হচ্ছে আজকে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীটা পড়ে শোনাবো লাইভে, যতদিন সময় লাগে। আমি ধীরে ধীরে পড়ার চেষ্টা করব, যে প্রতিদিন যতটুকু পারি ততটুকু পড়ে শোনাবো। সো লেটস স্টার্ট। আমরা শুরু করি আজকে। সো শুরু করা যাক। আজকে আমরা পড়া শুরু করব যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। So, আমরা শুরু করি। শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী। শেখ মুজিবুর রহমানের লেখা 4টি খাতা 2004 সালে আকস্মিকভাবে তার কন্যা শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলি অতি পুরনো, পাতাগুলি জরাজীর্ণ প্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট। মূল্যবান এই খাতাগুলি পাঠ করে জানা গেল এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি 1967 সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। জেল, জুলুম, নিগ্রহ, নিপীড়ন যাকে সদা তাড়া করে ফিরেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসর্গকৃত প্রাণ সদা ব্যস্ত বঙ্গবন্ধু যে আত্মজীবনী লেখায় হাত দিয়েছিলেন এবং কিছুটা লিখেছেনও, এই বইটি তার স্বাক্ষর বহন করে। বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, লেখকের বংশপরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, কলকাতা কেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতি, দেশ বিভাগের পরবর্তী সময় থেকে 1954 সাল অবধি
পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও প্রাসাদ ষড়যন্ত্রের বিস্তৃত বিবরণ এবং এসব বিষয়ে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। আছে লেখকের কারাজীবন, পিতামাতা, সন্তান-সন্ততি ও সর্বোপরি সর্বংসহা সহধর্মিণীর কথা, যিনি তার রাজনৈতিক জীবনের সহায়ক শক্তি হিসেবে সকল দুঃসময়ে অবিচল পাশে ছিলেন। একই সঙ্গে লেখকের চীন, ভারত ও পশ্চিম পাকিস্তান ভ্রমণের বর্ণনাটাও বইটিকে বিশেষ মাত্রা দিয়েছে। শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করেন। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি তার দল আওয়ামী লীগকে ১৯৭০ সালে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন বিজয়ী করেন। তার এই অর্জন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের অন্যতম প্রেক্ষাপট রচনা করে। ১৯৭১ সালের ৭ই মার্চ তিনি এক ঐতিহাসিক ভাষণে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওই সংগ্রামের জন্য তিনি জনগণকে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলেন। তিনি ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন ও পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। নির্বাচিত গণপ্রতিনিধিরা ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন। তারা স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন হলো। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১০ই জানুয়ারি বীরের বেশে স্বদেশে প্রত্যাবর্তন করেন। বাঙালির অবিস্মৃত নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় কিংবদন্তি হয়ে ওঠেন। ১৯৭২ সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ১৯৭৫ সালে রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত হন। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট সেনাবাহিনী কতিপয় উচ্চাভিলাষী সদস্যের হাতে তিনি নিহত হন। সো এটা ছিল মুখবন্ধ এবং আমরা এবার মূল বইয়ে যাচ্ছি, মূল লেখায় আমরা যাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু কাইন্ডলি জানাবেন। আমি আমার ক্যামেরা অফ রাখছি, কারণ আমি ক্যামেরা অফ করে আর কি বইটি পড়ব, যাতে আমার কনসেন্ট্রেশনটা এখানে এক্স্যাক্টলি থাকে। এনিওয়ান প্লিজ কমেন্ট। এমডি নাইম ভাই, নাইমুল্লাহ, আমাকে শোনা যাচ্ছে কিনা নাইম ভাই একটু কাইন্ডলি আবার কমেন্ট করে জানাবেন। সো আমরা মূল পাঠে চলে যাই এবার। অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান। শোনা যাচ্ছে? ঠিক আছে, শুরু করি। শোনা যাচ্ছে কিনা আমি ঠিক কমেন্টে জানতে পারছি না। নাইম ভাই একটু কমেন্ট করে জানান। এনিবডি, যে কেউ যারা দেখছেন বা শুনছেন, কমেন্ট একটু জানালে আই উইল বি গ্রেটফুল। ইয়েস, ওকে। ভূমিকা। আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের সবথেকে মূল্যবান সময়গুলো কারাবন্দী হিসেবেই কাটাতে হয়েছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়েই তার জীবন বারবার এই দুঃসহ নিঃসঙ্গ কারাজীবন নেমে এসেছে। তবে তিনি কখনো আপোস করেন নাই, ফাঁসির দড়িকেও ভয় করেন নাই। তার জীবন জনগণই ছিল আন্তঃপ্রাণ। মানুষের দুঃখে তার মন কাঁদতো। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, সোনার বাংলা গড়বেন, এটাই ছিল তার জীবনের একমাত্র ব্রত।
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এই মৌলিক অধিকারগুলো পূরণের মাধ্যমে মানুষ উন্নত জীবন পাবে, দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্তি পাবে, সেই চিন্তাই ছিল প্রতিনিয়ত তার মনে। যে কারণে তিনি নিজের জীবনের সব সুখ, আরাম, আয়েশ ত্যাগ করে জনগণের দাবি আদায়ের জন্য এক আদর্শবাদী ও আত্মত্যাগী রাজনৈতিক নেতা হিসেবে আজীবন সংগ্রাম করে গেছেন। বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীনতা, বাঙালি জাতিকে বীর হিসেবে বিশ্বে দিয়েছেন অনন্য মর্যাদা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে বিশ্বে এক রাষ্ট্র সৃষ্টি করেছেন। বাঙালির হাজার বছরের স্বপ্ন সফল করেছেন। বাংলার মানুষের মুক্তির এই মহানায়ক স্বাধীনতা উম, সংগ্রাম শেষে যখন জাতীয় পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি অর্জন নিশ্চিত করেছিলেন, তখনই ঘাতকের নির্মম বুলেটে তাকে জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে। স্বাধীন বাংলার সবুজ ঘাস তার রক্তে রঞ্জিত হয়েছে। বাঙালি জাতির ললাটে চিরদিনের জন্য কলঙ্কের টিকা এঁকে দিয়েছে খুনিরা। এই মহান নেতা নিজের হাতে স্মৃতিকথা লিখে গেছেন, যা তার মহাপ্রয়াণের ২৯ বছর পর হাতে পেয়েছি। সে লেখা তার ছোটবেলা থেকে বড় হওয়া, পরিবারের কথা, ছাত্রজীবনের আন্দোলন, সংগ্রাম সহ তার জীবনের অনেক অজানা ঘটনা জানার সুযোগ এনে দেবে। তার বিশাল রাজনৈতিক জীবনে এক বিচিত্র অভিজ্ঞতা এই গ্রন্থে তার লেখনীর ভাষায় আমরা পাই। তিনি যা দেখেছেন, উপলব্ধি করেছেন এবং রাজনৈতিকভাবে পর্যবেক্ষণ করেছেন, সবই সরল সহজ ভাষায় প্রকাশ করেছেন। তার এই সংগ্রাম, অধ্যবসায় ও আত্মত্যাগের মহিমা থেকে যে সত্য জানা যাবে, তা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ইতিহাস বিকৃতির কবলে পড়ে যারা বিভ্রান্ত হয়েছেন, তাদের সত্য ইতিহাস জানার সুযোগ করে দেবে। গবেষক ও ইতিহাসবিদদের কাছে এই গ্রন্থ মহামূল্যবান তথ্য ও সত্য তুলে ধরবে। এই আত্মজীবনী আমার পিতার নিজ হাতে লেখা। খাতাগুলো প্রাপ্তির পেছনে রয়েছে এক লম্বা ইতিহাস। এই বইটা যে শেষ পর্যন্ত ছাপাতে পারবো, আপনাদের হাতে তুলে দিতে পারবো, সে আশা একদমই ছেড়েই দিয়েছিলাম। ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই আমাদের ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িতে, বর্তমান সড়ক নম্বর ১১, বাড়ি নম্বর ১০, পাকিস্তানি সেনাবাহিনী হানা দেয় এবং আমার পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে গ্রেপ্তারের পর আমার মা ছোট ছোট দুই ভাই রাসেল ও জামালকে নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এরপর আবার ২৬শে মার্চ রাতে পুনরায় সেনারা হানা দেয় এবং সমগ্র বাড়ি লুটপাট করে, ভাঙচুর করে। বাড়িটা ওদের দখলেই থাকে। এই বাড়িতে আব্বার শোবার ঘরের সাথে একটা ড্রেসিং রুম রয়েছে। সেখানে একটা আলমারির উপরে এক কোণে খাতাগুলো আমার মা যত্ন করে রেখেছিলেন। যেহেতু পুরনো মলাটের অনেকগুলো খাতা, যার মধ্যে এই আত্মজীবনী ছাড়াও স্মৃতিকথা, ডায়েরি, ভ্রমণ কাহিনী এবং আমার মায়ের হিসাব লেখার খাতাও ছিল। সে কারণে ওদের কাছ থেকে এগুলো লুটপাট করার মতো মূল্যবান মনে হয়নি। তারা সেগুলো ওভাবে ফেলে রেখে চলে যায়। খাতাগুলো আমরা অক্ষত অবস্থায় পাই। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ৩২ নম্বর সড়কের বাড়িতে পরিবারের সকলকে হত্যার পর তৎকালীন সরকার বাড়িটি বন্ধ করে রেখেছিল। ১৯৮১ সালের ১৭ই মে আমি প্রবাস থেকে ফিরে দেশে আসি। তখনও বাড়িটা জিয়া সরকার সিল করে রেখেছিল। আমাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেয় নাই। এরপর ওই বছরের ১২ই জুন সাত্তার সরকার আমাদের কাছে বাড়িটি হস্তান্তর করে। তখন আব্বার লেখা স্মৃতিকথা, ডায়েরি ও চীন ভ্রমণের খাতাগুলো পাই। আত্মজীবনী লেখা খাতাগুলো পাইনি। কিছু টাইপ করা কাগজ পাই যা উইপোকা খেয়ে ফেলেছে। ফুলেস্কে পেপারের অর্ধেক অংশই নেই, শুধু উপরের অংশ আছে। এসব অংশ পড়ে বোঝা যাচ্ছিল যে এটি আবার আত্মজীবনীর পাণ্ডুলিপি, কিন্তু যেহেতু অর্ধেকটা নাই সেহেতু কোনো কাজেই আসবে না। এরপর অনেক খোঁজ করেছি, মূল খাতা কোথায় কার কাছে আছে জানার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয় নাই। এক পর্যায়ে এগুলো আশা ছেড়েই দিয়েছিলাম। ইতোমধ্যে ২০০০ সাল থেকে আমরা বঙ্গবন্ধুর লেখা স্মৃতিকথা, নয়াচীন ভ্রমণ ও ডায়েরি প্রকাশের প্রস্তুতি গ্রহণ করি। আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এনায়েতুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন বঙ্গবন্ধুর উপর গবেষণা করতে।
বিশেষ করে আগরতলা ষড়যন্ত্র মামলা, এই বিষয়টি ছিল তার গবেষণার বিষয়বস্তু। তিনি মাহবুবুল্লাহ জেবুন্নেসা ট্রাস্ট কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ যোগ দেন রহমানের চেয়ারে যোগ দেন আগরতলা ষড়যন্ত্র মামলা গবেষণার জন্য। এই গবেষণা কাজ করার সময় বঙ্গবন্ধু জীবন, স্মৃতিকথা ও ডায়েরি নিয়ে কাজ শুরু করেন। আমি ও সাংবাদিক বেবি মওদুদ তাকে সহায়তা করি। ডক্টর এনায়েতুর রহিম বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে শুরু করেন, কিন্তু তার অকাল মৃত্যুতে এই কাজ বিরাট ক্ষতি সাধিত হয়। এভাবে হঠাৎ করে তিনি চলে যাবেন তা স্বপ্নেও ভাবতে পারি নাই। আমি এই অবস্থায় হতাশ হয়ে পড়েছিলাম। এ সময় ইতিহাসবিদ প্রফেসর এ.এফ. সালাউদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর শামসুল হুদা হারুন, লোকসাহিত্যবিদ ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান এ ব্যাপারে আমাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন। পরবর্তীকালে প্রফেসর সালাউদ্দিন আহমদ ও শামসুল হুদা হারুন অনুবাদের দায়িত্ব গ্রহণ করেন। শামসুজ্জামান খানের সঙ্গে আমিও বেবি মওদুদ মূল বাংলা পাণ্ডুলিপি সম্পাদনা, কম্পোজ ও সংশোধন সহ অন্যান্য কাজগুলো সম্পন্ন করি। মূল খাতার সঙ্গে মিলিয়ে পড়ি ১২-১৪ বার। অনেক বাধা বিঘ্ন অতিক্রম করেই কাজ এগোতে থাকে। ছাপাতে দেওয়ার একটা সময়সীমাও ঠিক করা হয়। যখন স্মৃতিকথা ও ডায়েরির কাজ প্রায় শেষ পর্যায়ে সেই সময় আমার হাতে এলো নতুন ৪ খানা খাতা, যা আত্মজীবনী হিসেবে লেখা হয়েছিল। এই খাতাগুলো পাবার পেছনে একটা ঘটনা রয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালে ২১শে আগস্টে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ ২৪ জন মৃত্যুবরণ করেন। আমি আশ্চর্যজনকভাবে বেঁচে যাই। এই ঘটনার পর শোক কষ্ট বেদনায় যখন জর্জরিত, ঠিক তখন আমার কাছে এই খাতাগুলো এসে পৌঁছায়। এ এক আশ্চর্য ঘটনা। এত দুঃখ কষ্ট বেদনার মাঝেও যেন আলোর ঝলকানি। আমি ২১ আগস্ট মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। মনে হয় যেন নতুন জন্ম হয়েছে। আর সেই সময় আমার হাতে এলো আব্বার হাতের লেখা এই অমূল্য আত্মজীবনীর ৪ খানা খাতা। শেষ পর্যন্ত এই খাতাগুলো আমার এক ফুফাতো ভাই এনে আমাকে দিল। আরেক ফুফাতো ভাই বাংলার বাণী সম্পাদক শেখ ফজলুল হক মনির অফিসের টেবিলের ড্রয়ার থেকে সে এই খাতাগুলো পেয়েছিল। সম্ভবত আব্বা শেখ মনিকে টাইপ করতে দিয়েছিলেন, আত্মজীবনী ছাপাবেন এই চিন্তা করে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তিনিও শাহাদাত বরণ করেন এবং তা আর পারেন নাই। কাজটা অসমাপ্ত রয়ে যায়। খাতাগুলো হাতে পেয়ে আমি তো প্রায় বাকরুদ্ধ। এই হাতের লেখা আমার অতি চেনা। ছোট বোন শেখ রেহেনাকে ডাকলাম। ২ বোন চোখের পানিতে ভাসলাম। হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পিতার স্পর্শ অনুভব করার চেষ্টা করলাম। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তারপর এই প্রাপ্তি। মনে হলো যেন পিতার আশীর্বাদের পরশ পাচ্ছি। আমার যে এখনো দেশের মানুষের জন্য, সেই মানুষ যারা আমার পিতার ভাষায় বাংলার দুঃখী মানুষ, সেই দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ বাকি। তার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ বাকি। সেই বার্তাই যেন আমাকে পৌঁছে দিচ্ছেন। যখন খাতাগুলো পাতা উল্টাচ্ছিলাম আর হাতের লেখাগুলো ছুঁয়ে যাচ্ছিলাম, আমার কেবলই মনে হচ্ছিল আব্বা যেন আমাকে বলছেন, ভয় নেই মা, আমি আছি, তুই এগিয়ে যা, সাহস রাখ। আমার মনে হচ্ছিল আল্লাহর তরফ থেকে ঐশ্বরিক অভয় বাণী এসে পৌঁছালো আমার কাছে। এত দুঃখ কষ্ট বেদনার মাঝে যেন আলোর দিশা পেলাম। আব্বার হাতে লেখা ৪ খানা খাতা। অত্যন্ত সতর্কতার সাথে খাতাগুলো নাড়াচাড়া করতে হয়েছে। খাতাগুলোর পাতা হলুদ, জীর্ণ ও খুবই নরম হয়ে গেছে। অনেক জায়গায় লেখাগুলো এত ঝাপসা যে পড়া খুবই কঠিন। একটা খাতার মাঝখানে কয়েকটা পাতা একেবারেই নষ্ট। পাঠোদ্ধার করা অত্যন্ত কঠিন। পরদিন আমি, বেবি মওদুদ ও রেহেনা কাজ শুরু করলাম। রেহেনা খুব ভেঙে পড়ে যখন খাতাগুলো পড়তে চেষ্টা করে। ওর কান্না বাদ মানে না। প্রথম কয়েক মাস আমারও এমন হয়েছিল। যখন স্মৃতিকথা ও ডায়েরি নিয়ে কাজ করা শুরু করেছিলাম, ধীরে ধীরে মনকে শক্ত করেছি। প্রথমে খাতাগুলো ফটোকপি করলাম। আব্দুর রহমান
এই কাজে আমাদের সাহায্য করলেন। খুবই সাবধানে কপি করতে হয়েছে, একটু বেশি নাড়াচাড়া করলেই পাতা ছিঁড়ে যায়। এরপর মূল খাতা থেকে আমি ও বেবি পালা করে রিডিং পড়েছি এবং মনিরুন্নেছা নিনু কম্পোজ করেছে। এতে কাজ দ্রুত হয়েছে। হাতের লেখা দেখে কম্পোজ করতে অনেক বেশি সময় লাগে। সময় বাঁচাতে এই ব্যবস্থা। কোথাও কোথাও লেখার পাঠ অস্পষ্ট, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। তবে চারখানা খাতার সবটুকুই লেখাই কম্পিউটারে কম্পোজ করা হয়েছে। খাতাগুলোতে জেলারের স্বাক্ষর দেওয়া অনুমোদনের পৃষ্ঠা ঠিকমতো আছে, তাতে সময়টা জানা যায়। এরপর আমি ও বেবি মওদুদ মূল খাতার সঙ্গে মিলিয়ে পড়ে সম্পাদনা ও সংশোধনের কাজটা প্রথমে শেষ করি। তারপর অধ্যাপক শামসুজ্জামান খানের সঙ্গে আমি ও বেবি মওদুদ পাণ্ডুলিপির সম্পাদনা, প্রুফ দেখা, টিকা লেখা, স্ক্যান, ছবি নির্বাচন ইত্যাদি যাবতীয় কাজ সম্পন্ন করি। শেখ রেহেনা আমার এসব কাজে অংশ নিয়ে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে। এই লেখাগুলো বারবার পড়লেও যেন শেষ হয় না, আবার পড়তে ইচ্ছে হয়। দেশের জন্য, মানুষের জন্য একজন মানুষ কিভাবে কতখানি ত্যাগ স্বীকার করতে পারেন, জীবনের ঝুঁকি নিতে পারেন, জেল জুলুম নির্যাতন সহ্য করতে পারেন, তা জানা যায়। জীবনের সুখ স্বস্তি, আরাম আয়েশ, মোহ, ধন দৌলত সবকিছু ত্যাগ করার এক মহান ব্যক্তিত্বকে খুঁজে পাওয়া যায়। শুধু সাধারণ গরিব দুঃখী মানুষের কল্যাণ চেয়ে কিভাবে তিনি নিজের সব চাওয়া পাওয়া বিসর্জন দিয়েছেন, তা একটু গভীরভাবে বিশ্লেষণ করলে অনুধাবন করা যাবে। এই লেখার সূত্র ধরে গবেষণা করলে আরও বহু অজানা তথ্য সংগ্রহ করা যাবে। জানা যাবে অনেক অজানা কাহিনী। তথ্যবহুল লেখার পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন, বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামের বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানা চক্রান্ত ইত্যাদি বিভিন্ন ঘটনা ও ইতিহাস জানার সুযোগ হবে। আর সেই সঙ্গে কায়েমি স্বার্থবাদীদের নানা ষড়যন্ত্র ও শাসনের নামে শোষণের অপচেষ্টাও তিনি তার অভিজ্ঞতা থেকে তুলে ধরেছেন। বাংলার মানুষ এখনো বড় কষ্টে আছে। আগামী প্রজন্ম এই লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে দেশ সেবায় ব্রতী হবে এবং এই প্রত্যাশা রাখছি। এ গ্রন্থে বঙ্গবন্ধু ১৯৫৫ সাল পর্যন্ত তার আত্মজীবনী লিখেছেন। ১৯৬৬ থেকে ৬৯ তাকে কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী থাকাকালে একান্ত নিরিবিলি সময়ে তিনি লিখেছেন। তিনি যেভাবে লিখেছেন আমাদের খুব বেশি সম্পাদনা করতে হয়নি। তবে কিছু শব্দ ও ভাষার সাবলীলতা রক্ষার জন্য সামান্য কিছু সম্পাদনা করা হয়েছে। আত্মজীবনী হিসেবে প্রকাশের ইচ্ছা তার ছিল বলে সে সময় টাইপ করতে দেন। তিনি এ গ্রন্থ কাউকে উৎসর্গ করে যাননি। প্রফেসর এফ সালাউদ্দিন আহমেদ এই আত্মজীবনীর কাজ শুরু থেকে সবসময় প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এর ইংরেজি অনুবাদের কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ফখরুল আলম খুবই আন্তরিকতার সাথে দ্রুত শেষ করেছেন। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের এই মূল্যবান পরামর্শ ও সহযোগিতা ছাড়া এই বিরাট দায়িত্ব পালন করা কখনোই সম্ভব হতো না। এই গ্রন্থ প্রকাশনার কাজে অন্যান্য যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পুনশ্চ এই আত্মজীবনীর ভূমিকা আমি কারাবন্দী অবস্থায় লিখেছিলাম। মুক্তি পেয়ে বইটি প্রকাশনার পদক্ষেপ নেই। এই গ্রন্থটি দেশে বিদেশে প্রকাশনার দায়িত্ব নিয়ে ইউপিএল এর প্রকাশক মহিউদ্দিন আহমেদ এবং কনসাল্টিং এডিটর বদিউদ্দিন নজির সহযোগিতা করায় আমি তাদের ধন্যবাদ জানাই। ওকে, এটা স্কিপ করা যাক। বন্ধু বান্ধবরা বলে তোমার জীবনী লেখো, সহকর্মীরা বলে রাজনৈতিক জীবনের ঘটনাগুলো লিখে রাখ, ভবিষ্যতে কাজে লাগবে। আমরা চলে আসলাম আমাদের মূল পাঠে। আমার শব্দ শোনা যাচ্ছে কিনা? সাউন্ড ক্লিয়ার? ইয়েস অর নো? আই ডোন্ট নো। শব্দ শোনা যাচ্ছে কিনা যদি কাইন্ডলি কেউ জানাতেন। Zero viewers.
ঠিক আছে, আমরা মূল পাঠে চলে আসি আবার। হুম, শুরু করা যাক। বন্ধু বান্ধবরা বলে তোমার জীবনী লেখো, সহকর্মীরা বলে রাজনৈতিক জীবনের ঘটনাগুলো লিখে রাখ, ভবিষ্যতে কাজে লাগবে। আমার সহধর্মিণী একদিন জেল গেটে বসে বলল, বসেই তো আছো, লেখো তোমার জীবনের কাহিনী। বললাম, লিখতে যে পারি না, আর এমন কি করেছি যা লেখা যায়? আমার জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণের কি কোনো কাজে লাগবে? কিছুই তো করতে পারলাম না। শুধু এইটুকু বলতে পারি, নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি। একদিন সন্ধ্যায় বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে জমাদার সাহেব চলে গেলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছোট্ট কোঠায় বসে বসে জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবছি সরওয়ার্দী সাহেবের কথা। কেমন করে তার সাথে আমার পরিচয় হলো, কেমন করে তার সান্নিধ্য আমি পেয়েছিলাম, কিভাবে তিনি আমাকে কাজ করতে শিখিয়েছিলেন, এবং কেমন করে তার স্নেহ আমি পেয়েছিলাম। হঠাৎ মনে হলো, লিখতে ভালো না পারলেও ঘটনা যতদূর মনে আছে লিখে রাখতে আপত্তি কী? সময় তো কিছু কাটবে। বই ও কাগজ পড়তে পড়তে মাঝে মধ্যে চোখ দুইটাও ব্যথা হয়ে যায়। তাই খাতাটা নিয়ে লেখা শুরু করলাম। আমার অনেক কিছুই মনে আছে, স্মরণ শক্তিও কিছুটা আছে। দিন তারিখ সামান্য এদিক ওদিক হতে পারে, তবে ঘটনাগুলি ঠিক হবে বলে আশা করি। আমার স্ত্রী, যার ডাকনাম রেনু, আমাকে কয়েকটা খাতাও কিনে জেল গেটে জমা দিয়ে গেছিল। জেল কর্তৃপক্ষ যথারীতি পরীক্ষা করে খাতা কয়টা আমাকে দিয়েছেন। রেনু আরও একদিন জেল গেটে বসে আমাকে অনুরোধ করেছিল, তাই আজ লিখতে শুরু করলাম। আমার জন্ম হয় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে। আমার ইউনিয়ন হলো ফরিদপুর জেলার দক্ষিণ অঞ্চলের সর্বশেষ ইউনিয়ন। এই ইউনিয়নের পাশেই মধুমতি নদী। মধুমতি খুলনা ও ফরিদপুর জেলাকে ভাগ করে রেখেছে। টুঙ্গিপাড়ার শেখ বংশের নাম কিছুটা এতদ অঞ্চলে পরিচিত। শেখ পরিবারটাকে একটা মধ্যবিত্ত পরিবার বলা যেতে পারে। বাড়ির বৃদ্ধ ও দেশের গণ্যমান্য প্রবীণ লোকদের কাছ থেকে এই বংশের কিছু কিছু ঘটনা জানা যায়। আমার জন্ম হয় এই টুঙ্গিপাড়ায়, শেখ বংশে। শেখ বোরহান উদ্দিন নামে এক ধার্মিক পুরুষ এই বংশের গোড়াপত্তন করেছেন বহুদিন পূর্বে। শেখ বংশের যে কে একদিন সুদিন ছিল শেখ বংশের যে একদিন সুদিন ছিল, তার প্রমাণস্বরূপ মোগল আমলের ছোট ছোট ইটের দ্বারা তৈরি চকমিলান দালানগুলি আজও আমাদের বাড়ির শ্রীবৃদ্ধি করে আছে। বাড়ির চার ভিটার চার ভিটায় চারটা দালান। বাড়ির ভিতরে প্রবেশের একটা মাত্র দরজা, যা আমরাও ছোট সময় দেখেছি। বিরাট এক কাঠের কপাট দিয়ে বন্ধ করা যেত। একটা দালানে আমার এক দাদা থাকতেন। এক দালানে আমার এক মামা আজও কোনো মতে দিন কাটাচ্ছেন। আর একটা দালান ভেঙে পড়েছে, যেখানে বিষাক্ত সর্পকুল দয়া করে আশ্রয় নিয়েছেন। এই সকল দালান চুনকাম করার ক্ষমতা আজ তাদের অনেকেরই নাই। এই বংশের অনেকেই এখন এ বাড়ির চারপাশে টিনের ঘরে বাস করেন। আমি এই টিনের ঘরের এক ঘরেই জন্মগ্রহণ করি। শেখ বংশ কেমন করে বিরাট সম্পদের মালিক থেকে আস্তে আস্তে ধ্বংসের দিকে গিয়েছিল, তার কিছু কিছু ঘটনা বাড়ির মুরব্বীদের কাছ থেকে এবং আমাদের দেশের চারণ কবিদের গান থেকে আমি জেনেছি। এর অধিকাংশ যে সত্য ঘটনা, এ সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। শেখ বংশের সব গেছে, শুধু আজও তারা পুরাতন স্মৃতি ও পুরনো ইতিহাস বলে গর্ব করে থাকে। শেখ বোরহানউদ্দিন কোথা থেকে কিভাবে এই মধুমতি নদীর তীরে এসে বসবাস করেছিলেন, কেউই তা বলতে পারে না। আমাদের বাড়ির দালানগুলির বয়স 200 বছরেরও বেশি হবে। শেখ বোরহানউদ্দিনের পরে 3-4 পুরুষের কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে শেখ বোরহানউদ্দিনের ছেলের ছেলে অথবা 2-1 পুরুষ পরে এই দুই ভাইয়ের ইতিহাস পাওয়া যায়। এদের সম্বন্ধে অনেক গল্প আজও শোনা যায়। এক ভাইয়ের নাম শেখ কুদরতুল্লাহ।
আর এক ভাইয়ের নাম শেখ একরামউল্লাহ। আমরা এখন যারা আছি তারা এই দুই ভাইয়ের বংশধর। এই দুই ভাইয়ের সময়ও শেখ বংশ যথেষ্ট অর্থ ও সম্পদের অধিকারী ছিল। জমিদারির সাথে সাথে তাদের বিরাট ব্যবসাও ছিল। শেখ কুদরতুল্লাহ ছিলেন সংসারী ও ব্যবসায়ী, আর শেখ একরামউল্লাহ ছিলেন দেশের সর্দার। আচার বিচার তিনিই করতেন। শেখ কুদরতুল্লাহ ছিলেন বড় ভাই। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশ দখল করে এবং কলকাতা বন্দর গড়ে তোলে। ইংরেজ কুঠিয়াল সাহেবরা এই দেশে এসে নীল চাষ শুরু করে। শেখ কুদরতুল্লাহ সম্বন্ধে একটা গল্প আজও অনেকে বলাবলি করে, এবং গল্পটা সত্য। খুলনা জেলার আলাইপুরে মিস্টার রাইন নামে একজন ইংরেজ কুঠিয়াল সাহেবের নীল চাষ শুরু করে এবং একটা কুঠি তৈরি করে। আজও সে কুঠিটা আছে। শেখদের নৌকার বহর ছিল, সেই সব নৌকা মাল নিয়ে কলকাতায় যেত। মিস্টার রাইন নৌকা আটক করে মাঝিদের দিয়ে কাজ করাতো এবং অনেক দিন পর্যন্ত আটক রাখত। শুধু শেখদের নৌকায় নয়, অনেকের নৌকায় আটক রাখত। কেউ বাধা দিলে অকথ্য অত্যাচার করত। তখনকার দিনে ইংরেজ অত্যাচারের কাহিনী প্রায় সকলেরই জানা আছে। শেখরা তখনও দুর্বল হয়ে পড়ে নাই। রাইনের লোকদের সাথে কয়েক দফা দাঙ্গা হাঙ্গামা হলো এবং কোর্টে মামলা দায়ের হলো। মামলার প্রমাণ হলো রাইন অন্যায় করেছে। কোর্টে শেখ কুদরতুল্লাহকে বলল, যত টাকা ক্ষতি হয়েছে জরিমানা করুন। রাইন দিতে বাধ্য। ওই যুগে এভাবেই বিচার হতো। শেখ কুদরতুল্লাহ রাইনকে অপমান করার জন্য আধা পয়সা জরিমানা করল। রাইন বলেছিল, যত টাকা চান দিতে রাজি আছি, আমাকে অপমান করবেন না, তাহলে ইংরেজ সমাজ আমাকে গ্রহণ করবে না। কারণ কালা আদমি আধা পয়সা জরিমানা করেছে। কুদরতুল্লাহ শেখ উত্তর করেছিল বলে কথিত আছে, টাকা আমি গুনি না, মেপে রাখি। টাকার আমার দরকার নাই। তুমি আমার লোকের উপর অত্যাচার করেছো, আমি প্রতিশোধ নিলাম। কুদরতুল্লাহ শেখকে লোকে কদু শেখ বলে ডাকতো। আজও খুলনা ও ফরিদপুরের বৃদ্ধ মানুষ বলে থাকে এই গল্পটা মুখে মুখে। কুদরতুল্লাহ শেখের আধা পয়সা জরিমানার দু একটা গানও আছে। আমি একবার মিটিং করতে যাই বাগেরহাটে। আমার সাথে জিল্লুর রহমান অ্যাডভোকেট ছিল। ট্রেনের মধ্যে আমার পরিচয় পেয়ে এক বৃদ্ধ এই গল্পটা আমাকে বলেছিলেন। খুলনা জেলায় গল্পটা বেশ পরিচিত। শেখ কুদরতুল্লাহ ও একরামউল্লাহ শেখের মৃত্যুর দুই এক পুরুষ পর থেকেই শেখ বাড়ির পতন শুরু হয়। পরপর কয়েকটা ঘটনার পরেই শেখদের আভিজাত্যটাই থাকলো। অর্থ ও সম্পদ শেষ হয়ে গেল। ইংরেজরা মুসলমানদের ভালো চোখে দেখতো না। প্রথম ঘটনা, রানী রাসমণি হঠাৎ জমিদার হয়ে শেখদের সাথে লড়তে শুরু করলেন। ইংরেজও তাকে সাহায্য করলো। কলকাতার একটা সম্পত্তি ও উল্টাডাঙার আড়ত শেখদের সম্পত্তি ছিল। এই সম্পত্তি দেখাশোনা করতেন শেখ আসিমউদ্দিন। আবার জমিদারি নিয়েও রাসমণির এস্টেটের সাথে দাঙ্গা হাঙ্গামা লেগেই ছিল। শেখ বাড়ি থেকে 3 মাইল দূরে শ্রীরামকান্দি গ্রামে তমিজুদ্দিন নামের এক দুর্ধর্ষ লোক বাস করত। সে রাসমণি এস্টেটের পক্ষ অবলম্বন করেছিল। সে ভালো যোদ্ধা ছিল। একবার দুই পক্ষের খুব মারামারি হয়। এতে রানী রাসমণির লোক পরাজিত হয়। শেখদের লোকদের হাতে তমিজুদ্দিন আহত অবস্থায় ধরা পড়ে এবং শোনা যায় যে পরে মৃত্যুবরণ করে। মামলা শুরু হয়। শেখদের সকলেই গ্রেপ্তার হয়ে যায়। পরে বহু অর্থ খরচ করে হাইকোর্ট থেকে মুক্তি পায়। এরপরে আরেকটা ঘটনা হয়। টুঙ্গিপাড়া শেখ বাড়ির পাশে আরেকটা পুরনো বংশ আছে, যারা কাজী বংশ নামে পরিচিত। এদের সাথেই শেখদের আত্মীয়তাও আছে। আত্মীয়তা থাকলেও রোষারসি কোনোদিনও যায় নাই। কাজীরা অর্থ সম্পদ ও শক্তিতে শেখদের সাথে টিকতে পারে নাই, কিন্তু লড়ে গেছে বহুকাল। যে কাজীদের সাথে আমাদের আত্মীয়তা ও ঘনিষ্ঠতা ছিল তারা শেখদের সমর্থন করত। কাজীদের আর একটা দল রানী রাসমণির সাথে যোগাযোগ করে। তারা কিছুতেই শেখদের আধিপত্য সহ্য করতে পারছিল না। তাই তারা এক জঘন্য কাজের আশ্রয় নিল। শেষ পর্যন্ত অধিকাংশ কাজী শেখদের সাথে মিশে গিয়েছিল। একটা দল কিছুতেই শেখদের শেষ না করে ছাড়বে না ঠিক করেছিল। বৃদ্ধ এক কাজী, নাম সিরাজউদ্দৌলা কাজী। তার 3 ছেলে ও 1 মেয়ে ছিল। ছেলেরা এক ষড়যন্ত্র করে
এবং অর্থের লোভে বৃদ্ধ পিতাকে গলা টিপে হত্যা করে শেখ বাড়ির গরুর ঘরের চালের উপর রেখে যায়। এই ঘটনা শুধু তিন ভাই এবং তাদের বোনটা জানতো। বোনকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল। শেখ বাড়িতে লাশ রেখে রাতারাতি থানায় যেয়ে খবর দেয় এবং পুলিশ সাথে পুলিশ সাথে নিয়ে এসে লাশ বের করে দেয় এবং বাড়ির সকলকে গ্রেপ্তার করে দেয়। এতে শেখদের ভীষণ অবস্থার সম্মুখীন হতে হয়। আমার দাদার চাচা এবং রেনুর দাদার বাবা কলকাতা থেকে নিজেকে দেউলিয়া ঘোষণা করে চলে আসেন বাড়িতে। কলকাতার সম্পত্তি শেষ হয়ে যায়। তারপর যখন সকলে গ্রেপ্তার হয়ে গেছে, কেউই দেখার নাই। বড় 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 ব্যবসায়ী মাঝে মাঝে বড় বড় ব্যবসায়ী, মাঝি ও ব্যাপারীরা নৌকা ডুবিয়ে উধাও হতে শুরু করলো। এর পূর্বে তমিজুদ্দিনের খুনে যথেষ্ট টাকা খরচ হয়ে গেছে। জমিদারও নিলাম জমিদারিও নিলাম হয়ে যায়। প্রায় সব চলে যেতে লাগলো। বহুদিন পর্যন্ত মামলা চলল। নিচের কোর্টে সকলেরই জেল হয়ে গেল। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট মামলা শুরু হলো। আমাদের অ্যাডভোকেট হাইকোর্টে দরখাস্ত করলো সিআইডির দ্বারা মামলা আবার ইনকোয়ারি করতে, কারণ এ মামলা ষড়যন্ত্রমূলক। হাইকোর্ট মামলা দেখে সন্দেহ হলে আবার ইনকোয়ারি শুরু করে। একজন অফিসার পাগল সেজে আমাদের গ্রামে যায় আর খোঁজ খবর নেয়। একদিন একদিন রাতে সিরাজউদ্দৌলা কাজীর তিন ছেলের মধ্যে কি নিয়ে ঝগড়া হয় এবং কথায় কথায় এক ভাই অন্য ভাইকে বলে, বলেছিলাম না শেখদের কিছু হবে না, বাবাকে অমনভাবে মারা উচিত হবে না। অন্য ভাই বলে, তুই তো গলা টিপে ধরেছিলি, তাই তো বাবা মারা গেল। বোনটা বলল, বাবা একটু পানি চেয়েছিল, তুই তো তাও দিতে দিলি না। সিআইডির এই কথা শুনতে পেল ওদের বাড়ির পেছনে পালিয়ে থেকে। তার কয়েকদিন পরে তিনি তারপর কয়েকদিন পরে তিন ভাই ও বোন গ্রেপ্তার হলো এবং স্বীকার করতে বাধ্য হলো তারাই তাদের বাবাকে হত্যা করেছে। শেখরা মুক্তি পেল এবং তাদের যাবজ্জীবন জেল হলো। আর ওদের যাবজ্জীবন জেল হলো। শেখরা মামলা থেকে বাঁচলো, কিন্তু সর্বশান্ত হয়ে বাঁচলো। ব্যবসা নাই, জমিদারি নাই, সামান্য তালুক ও খাস জমি। শেখ বংশ বেঁচে রইল শুধু খাস জমির জন্য। এদের বেশ কিছু খাস জমি ছিল, আর বাড়ির আশপাশ দিয়েও অন্য জমি নিষ্কর ছিল। খেয়ে পড়ার খেয়ে পড়ার কষ্ট ছিল না বলে বাড়িতে বসে আমাদের বাবা চাচারা পাশা খেলে দিন কাটাতেন। সকলেই দিনভর দাবা আর পাশা খেলতেন, খাওয়া ও শোয়া এই ছিল কাজ। এরা ফার্সি ভাষা জানতেন এবং বাংলা ভাষার উপরও দখল ছিল। রেনুর দাদা আমার দাদার চাচাতো ভাই, তিনি তার জীবনী লিখে রেখে গিয়েছিলেন সুন্দর বাংলা ভাষায়। রেনুও তার কয়েকটা পাতা পেয়েছিল। যখন তার দাদার সমস্ত সম্পত্তি রেনুও তার বোনকে লিখে দিয়ে যান, তখন রেনুর বাবা মনে রেনুর বাবা মানে আমার শ্বশুর ও চাচা তার বাবার সামনেই মারা যান। মুসলিম আইন অনুযায়ী রেনু তার সম্পত্তি পায় না। রেনুর কোনো চাচা না থাকার জন্য তার দাদা সম্পত্তি লিখে দিয়ে যান। আমাদের বংশের অনেক ইতিহাস পাওয়া যেত যদি তার জীবনটা পেতাম, কিন্তু কে বা কারা সেটা গায়েব করেছে বলতে পারবো না, কারণ অনেক কথা বের হয়ে যেতে পারে। রেনু অনেক খুঁজেছে, পায় নাই। এরকম আরও অনেক ছোটখাটো গল্প আছে। কথাটা সত্য আর কতটা সত্য আর কতটা মিথ্যা বলতে পারি না। যাই হোক, শেখদের দুর্দিন আসলেও তারা ইংরেজদের সহ্য করতে পারতো না। ইংরেজকে গ্রহণ করতে না পারায় এবং ইংরেজি না পড়ায় তারা অনেক পেছনে পড়ে গেল। মুসলমানদের সম্পত্তি ভাগ হয় অনেক বেশি। বংশ বাড়তে লাগলো। সম্পত্তি ভাগ হতে শুরু করলো। দিন দিন আর্থিক অবস্থাও খারাপের দিকে চলল। তবে বংশের মধ্যে দুই একজনের অবস্থা ভালোই ছিল। আমার দাদাদের আমল থেকে শেখ পরিবার ইংরেজি লেখাপড়া শুরু করলো। আমার দাদার অবস্থা খুব ভালো ছিল না, কারণ দাদারা তিন ভাই ছিলেন, পরে আলাদা আলাদা হয়ে যান। আমার দাদার বড় ভাই ছিল খুব বিচক্ষণ লোক। তিনি দেশের বিচার আচার করতেন। আমার দাদা হঠাৎ মৃত্যুবরণ করেন। আমার বড় চাচা এন্ট্রান্স পাশ করে মারা যান। আমার আব্বা তখন এন্ট্রান্স পড়েন।
ছোট্ট ছোট্ট ভাই বোন নিয়ে আমার আব্বা মহাবিপদের সম্মুখীন হন। আমার দাদার বড় ভাইয়ের কোনো ছেলে ছিল না, 4 মেয়ে ছিল। আমার বাবার সাথে তার ছোট মেয়ের বিবাহ দেন এবং সমস্ত সম্পত্তি আমার মাকে লিখে দেন। আমার নানার নাম ছিল শেখ আব্দুল মজিদ, আমার দাদার নাম শেখ আব্দুল হামিদ, আর ছোট দাদার নাম শেখ আব্দুর রশিদ। তিনি পরের ইংরেজে তিনি পরে ইংরেজের দেয়া খান সাহেব উপাধি পান। জনসাধারণ তাকে খান সাহেব বলে ডাকতেন। আমার আব্বার অবস্থার কিছুটা পরিবর্তন হলেও দুই চাচার লেখাপড়া, ফুপুদের বিবাহ, সমস্ত কিছুই তার মাথার উপর এসে পড়ল। বাধ্য হয়ে তিনি লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরি অন্বেষণে বের হলেন। মুসলমানদের তখনকার দিনে চাকরি পাওয়া খুব দুষ্কর ছিল। শেষ পর্যন্ত দেওয়ানি আদালতে একটা চাকরি পান। পরে তিনি সেরেস্তাদার হয়েছিলেন। যেদিন আমি ম্যাট্রিক পাশ করে কলকাতার ইসলামিয়া কলেজে পড়তে যাই, আমার আব্বাও সেদিন পেনশন নিয়ে বাড়ি চলে আসেন। একটা ঘটনা লেখা দরকার। নিশ্চয়ই অনেকে আশ্চর্য হবেন। আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স 12-13 বছর হতে পারে। রেনুর বাবা মারা যাওয়ার পরে ওর দাদা আমার আব্বাকে ডেকে বললেন, তোমার বড় ছেলের সাথে আমার এক নাতনির বিবাহ দিতে হবে, কারণ আমি সমস্ত সম্পত্তি ওদের দুই বোনকে লিখে দিয়ে যাব। রেনুর দাদা আমার আব্বার চাচা। মুরব্বির হুকুম মানার জন্যই রেনুর সাথে আমার বিবাহ রেজিস্ট্রি করে ফেলা হয়। আমি শুনলাম আমার বিবাহ হয়েছে। তখন কিছুই তখন কিছুই বুঝতাম না। রেনুর বয়স তখন বোধহয় 3 বছর হবে। রেনুর যখন 5 বছর বয়স তখন তার মা মারা যান। একমাত্র রইল তার দাদা। দাদা রেনুর 7 বছর বয়সে মারা যান। তারপর সে সময় মার কাছে চলে আসে। আমার ভাই বোনদের সাথে রেনু বড় হয়। রেনুর বড় বোনেরও আমার আর এক চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হয়। এরা আমার শ্বশুরবাড়িতে থাকলো, কারণ আমারও রেনুর বাড়ির দরকার নাই। রেনুদের ঘর আমাদের ঘর পাশাপাশি ছিল, মধ্যে মাত্র 2 হাত ব্যবধান। অন্যান্য ঘটনা আমার জীবনের ঘটনার মধ্যেই পাওয়া যাবে। ওকে, আমি জানি না লাইক সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আই ডোন্ট নো। মুশফিকুর রহিম, কমেন্ট করে জানাও তো শোনা যাচ্ছে কিনা। ওকে, আমরা শুরু করি। আমি জানি না শোনা যাচ্ছে কিনা। এনিবডি প্লিজ কমেন্ট। মুশফিক, হ্যাঁ, শোনা যাচ্ছে কিনা একটু সাউন্ডটা জানাও, এনিবডি, যে কেউ। সাউন্ড ক্লিয়ার? ঠিক আছে, শুরু করি আবার। যেহেতু আমার পিডিএফ বই পড়তে হচ্ছে, আমার কাছে হার্ড কপি নাই, সেহেতু মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে, বা কারণ পিডিএফে অনেক সময় অস্পষ্ট কিছু শব্দ থাকে এবং যেগুলো বোঝা যায় না কালির জন্য, এই জন্য আর কি একটু সমস্যা হতে পারে মাঝে মধ্যে। তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করা যাক আবার। আমার জন্ম হয় 1920 সালের 17ই মার্চ তারিখে। আমার আব্বার নাম শেখ লুৎফর রহমান। আমার ছোট দাদা খান সাহেব শেখ আব্দুর রশিদ একটা স্কুল প্রতিষ্ঠা করেন। আমাদের অঞ্চলের মধ্যে সেকালে এই একটা মাত্র ইংরেজি স্কুল ছিল। পরে এটা হাই স্কুল হয়। সেটি আজও আছে। আমি 3য় শ্রেণী পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করে আমার আব্বার কাছে চলে যাই এবং 4র্থ শ্রেণীতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হই। আমার মায়ের নাম সায়রা খাতুন। তিনি কোনোদিন আমার আব্বার সাথে শহরে থাকতেন না। তিনি সমস্ত সম্পত্তি দেখাশোনা করতেন আর বলতেন, আমার বাবা আমাকে সম্পত্তি দিয়ে গেছেন যাতে তার বাড়িতে থাকি আমি। শহরে চলে গেলে ঘরে আলো জ্বলবে না,
বাবা অভিশাপ দেবে। আমরা আমার নানার ঘরেই থাকতাম। দাদার ও নানার ঘর পাশাপাশি। আব্বার কাছে থেকেই আমি লেখাপড়া করি। আব্বার কাছে আমি ঘুমাতাম। তার গলা ধরে রাতে না ঘুমালে আমার ঘুম আসতো না। আমি বংশের বড় ছেলে, তাই সমস্ত আদর আমারই ছিল। আমার মেজো চাচারও কোনো ছেলে মেয়ে ছিল না। আমার ছোট দাদারও একমাত্র ছেলে আছে। তিনিও খান সাহেব খেতাব পান। এখন আইয়ুব সাহেবের আমলে প্রাদেশিক আইনসভার সদস্য আছেন। ডিস্ট্রিক্ট বোর্ডের ডিস্ট্রিক্ট বোর্ডের সভা সভ্যও ছিলেন। নাম শেখ মোশাররফ হোসেন। 1934 সালে যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি, তখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। ছোট সময়ে আমি খুব দুষ্টু প্রকৃতির ছিলাম। খেলাধুলা করতাম, গান গাইতাম এবং খুব ভালো ব্রতচারী করতে ব্রতচারী করতে পারতাম। হঠাৎ বেরি রোগে আক্রান্ত হয়ে আমার হাড় দুর্বল হয়ে পড়ে। আব্বা আমাকে নিয়ে কলকাতা চিকিৎসা করতে যান। কলকাতার বড় বড় ডাক্তার শিবপদ ভট্টাচার্য, এ কে রায় চৌধুরী আরও অনেকেই দেখান, চিকিৎসা করতে থাকেন। প্রায় 2 বছর আমার এইভাবে চলল। 1936 সালে আব্বা মাদারীপুর মহকুমার সেরেস্তাদার হয়ে বদলি হয়ে যান। আমার অসুস্থতার জন্য মাকে সেখানে নিয়ে আসেন। 1936 সালে আবার আমার চক্ষু খারাপ হয়ে পড়ে। গ্লুকোমা নামে একটা রোগ হয়। ডাক্তারদের পরামর্শে আব্বা আমাকে নিয়ে আবার কলকাতা রওনা হলেন চিকিৎসার জন্য। এই সময় আমি মাদারীপুর হাই স্কুল সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম লেখাপড়া করার জন্য। কলকাতা যেয়ে ডাক্তার টি আহমেদ সাহেবকে দেখালাম। আমার বোন কলকাতায় থাকতো, কারণ ভগ্নিপতি এজিবিতে চাকরি করতেন। তিনি আমার মেজ বোন শেখ ফজলুল হক মনির মা। মনির বাবা পূর্বে সম্পর্কে আমাদের দাদা হতেন। তিনিও শেখ বংশের লোক। বোনের কাছেই থাকতাম, কোনো অসুবিধা হতো না। ডাক্তার সাহেব আমার চক্ষু অপারেশন করতে বললেন। দেরি করলে আমি অন্ধ হয়ে যেতে পারি। আমাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলেন। ভোর 9টায় অপারেশন। ভোর 9টায় অপারেশন? 9টা? মেবি এখানে টাইপ মিস্টেক, মেবি প্রিন্ট মিস্টেক হতে পারে। ভোর 9টায় তো হয় না, অন্য কিছু হবে। ভোর 6টায় হতে পারে। আমি ভয় পেয়ে পালাতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। আমাকে অপারেশন ঘরে নিয়ে যাওয়া হলো। 10 দিনের মধ্যে 2টা চক্ষু অপারেশন করা হলো। আমি ভালো হলাম। তবে কিছুদিন লেখাপড়া বন্ধ রাখতে হবে, চশমা পড়তে হবে। তাই 1936 সাল থেকেই চশমা পড়ছি। চোখের চিকিৎসার পর মাদারীপুর ফিরে এলাম। কোনো কাজ নেই, লেখাপড়া নেই, খেলাধুলা নেই, শুধু একটা কাজ মাত্র, বিকেলে সভায় যাওয়া। তখন স্বদেশী আন্দোলনের যুগ। মাদারীপুরে পূর্ণ দাস তখন ইংরেজের আতঙ্ক। স্বদেশী আন্দোলন তখন মাদারীপুর ও গোপালগঞ্জের ঘরে ঘরে। আমার মনে হতো মাদারীপুরের সুভাষ বোসের দলই শক্তিশালী ছিল। 15-16 বছরের ছেলেদের স্বদেশীরা দলে ভেড়াতো। আমাকে রোজ সভায় বসে থাকতে দেখে আমার উপর কিছু যুবকের নজর পড়ল। ইংরেজদের বিরুদ্ধেও আমার মনে বিরূপ ধারণা সৃষ্টি হলো। ইংরেজদের এদেশে থাকার অধিকার নাই, স্বাধীনতা আনতে হবে। আমি সুভাষবাবুর ভক্ত হতে শুরু করলাম। এই সভায় যোগদান করতে মাঝে মাঝে গোপালগঞ্জ, মাদারীপুর যাওয়া আসা করতাম, আর স্বদেশী আন্দোলনের লোকদের সাথেই মেলামেশা করতাম। গোপালগঞ্জের সেই সময়ের এসডিও আমার দাদা খান সাহেবকে একদিন হুঁশিয়ারি করে দিয়েছিলেন। এ গল্প আমি পরে শুনেছি। 1937 সালে আবার লেখাপড়া শুরু করলাম। এবার আর পুরনো স্কুলে পড়ব না, কারণ আমার সহপাঠীরা আমাকে পেছনে ফেলে গেছে। আমার আব্বা আমাকে গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমার আব্বাও আবার গোপালগঞ্জে ফিরে এলেন এবং এই সময় আব্বা কাজী আব্দুল হামিদ এমএসসি মাস্টার সাহেবকে আমার পড়াবার জন্য বাসায় রাখলেন। তার জন্য একটা আলাদা ঘরও করে দিলেন। গোপালগঞ্জের বাড়িটা আমার আব্বাই করেছিলেন। মাস্টার সাহেব গোপালগঞ্জকে একটা মুসলিম সেবা সমিতি গঠন করেন, যার দ্বারা গরিব ছেলে মেয়েদের সাহায্য করতেন। মুষ্টি ভিক্ষার চাল উঠাতেন সকল মুসলমান বাড়ি থেকে। প্রত্যেক রবিবার আমরা থলি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাল উঠিয়ে আনতাম এবং
এই চাল বিক্রি করে তিনি গরিব ছেলেমেয়েদের বই এবং পরীক্ষার ও অন্যান্য খরচ দিতেন। ঘুরে ঘুরে জায়গিরও ঠিক করে দিতেন। আমাকেও অনেক কাজ করতে হতো তার সাথে। হঠাৎ যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তখন আমি এই সেবা সমিতির ভার নেই এবং অনেক দিন পরিচালনা করি। আর একজন মুসলমান মাস্টার সাহেবের কাছে টাকা পয়সা জমা রাখা হতো। তিনি সভাপতি ছিলেন আর আমি ছিলাম সম্পাদক। যদি কোনো মুসলমান চাউল না দিত, আমার দলবল নিয়ে তার উপর জোর করতাম। দরকার হলে তার বাড়িতে রাতে ইট মারা হতো। এজন্য আমার আব্বার কাছে অনেক সময় শাস্তি পেতে হতো। আমার আব্বা আমাকে বাধা দিতেন না। আমি খেলাধুলাও করতাম। ফুটবল, ভলিবল ও হকি খেলতাম। খুব ভালো খেলোয়াড় ছিলাম না, তবু স্কুলের টিমের মধ্যে ভালো অবস্থান ছিল। এই সময় আমার রাজনীতির খেয়াল তত ছিল না। আমার আব্বা খবরের কাগজ রাখতেন, আনন্দবাজার, বসুমতী, আজাদ, মাসিক মোহাম্মদী ও সওগাত। ছোটকাল থেকে আমি সকল কাগজেরই কাগজই পড়তাম। স্কুলে ছেলেদের মধ্যে আমার বয়স একটু বেশি হয়েছে, কারণ প্রায় 4 বছর আমি লেখাপড়া করতে পারি নাই। আমি ভীষণ একগুঁয়ে ছিলাম। আমার একটা দল ছিল। কেউ কিছু বললে আর রক্ষা ছিল না, মারপিট করতাম। আমার দলের ছেলেদের কেউ কিছু বললে একসাথে ঝাঁপিয়ে পড়তাম। আমার আব্বা মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে উঠতেন, কারণ ছোট শহর, নালিশ হতো। আমার আব্বাকে আমি খুব ভয় করতাম। আমার একজন ভদ্রলোককে ভয় ক- আহ, আর একজন ভদ্রলোককে ভয় করতাম, তিনি আব্দুল হাকিম মিয়া। তিনি আমার আব্বার অন্তরঙ্গ বন্ধু ছিলেন। একসঙ্গে চাকরি করতেন। আমাকে কোথাও দেখলেই আব্বাকে বলে দিতেন, অথবা নিজেই ধমকিয়ে দিতেন। যদিও আব্বাকে ফাঁকি দিতে পারতাম, তাকে ফাঁকি দিতে পারতাম না। আব্বা থাকতেন শহরের একদিকে, আর তিনি থাকতেন অন্যদিকে। হাকিম সাহেব বেঁচে নেই আর। তার ছেলেরা লেখাপড়া শিখে মানুষ হয়েছে। একজন কেন্দ্রীয় সরকারের অধীনে বড় চাকরি করেন, আর একজন সিএসসি সিএসপি হয়েছেন। সিএসপি সিএসপি টার্ম জানি না। তখন গোপালগঞ্জের এমএলএ ছিলেন খন্দকার শামসুদ্দিন আহমেদ সাহেব। তিনি নামকরা উকিলও ছিলেন। তার বড় ছেলে খন্দকার মাহবুব উদ্দিন ওরফে ফিরোজ আমার বন্ধু ছিল। দুজনের মধ্যেই ভীষণ ভাব ছিল। ফিরোজ এখন হাইকোর্টের অ্যাডভোকেট। দুই বন্ধুর মধ্যে এত মিল ছিল, কেউ কাউকে না দেখলে ভালো লাগতো না। খন্দকার শামসুদ্দিন সাহেবের সঙ্গে আমার আব্বার বন্ধুত্ব ছিল। অমায়িক ব্যবহার তার। জনসাধারণ তাকে শ্রদ্ধা করত এবং ভালোবাসত। তিনি মরহুম শেরেবাংলা এ.কে ফজলুল হক সাহেবের কৃষক শ্রমিক পার্টির সদস্য ছিলেন। যখন হক সাহেব বাংলায় প্রধানমন্ত্রী হলেন এবং মুসলিম লীগে যোগদান করলেন, খন্দকার সাহেবও তখন মুসলিম লীগে যোগদান করেন। যদিও কোনো দলেরই কোনো সংগঠন ছিল না, ব্যক্তিগত জনপ্রিয়তার উপরেই সবাই নির্ভর করত। মুসলিম লীগ তখন তো শুধু কাগজে পত্রে ছিল। 1938 সালের ঘটনা। শেরেবাংলা তখন বাংলার প্রধানমন্ত্রী এবং সরওয়ার্দী শ্রমমন্ত্রী। তারা গোপালগঞ্জে আসবেন। বিরাট সভার আয়োজন করা হয়েছে। এক্সিবিশন হবে, ঠিক হয়েছে। বাংলার এই দুই নেতা একসাথে গোপালগঞ্জে আসবেন। মুসলমানদের মধ্যে বিরাট আলোড়ন সৃষ্টি হলো। ওকে, তো আমার এই সেশনে এখন এই পর্যন্তই আমি রাখছি, এবং পরবর্তী সেশন শুরু হবে একটু পর। একটু রেস্ট নিয়ে নিয়ে পড়বো আর কি এটা, এবং যতদিন লাগবে আমরা এভাবে কন্টিনিউ পড়ে যাব। তো বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম অসমাপ্ত আত্মজীবনী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী আপনাদেরকে পড়ে শোনালাম এখন পর্যন্ত। আমি পরবর্তী সেশন শুরু করব কিছুক্ষণ পর। সো সবাই ভালো থাকবেন ততক্ষণ, এবং লাইভটি শেয়ার করে দিয়ে আপনারা নতুন যে প্রজন্ম আছে, আমাদের তরুণ প্রজন্ম, তাদেরকে ইতিহাস জানার জন্য অন্তত তাদেরকে জানান ইতিহাসগুলা, যাতে তারা সত্য ইতিহাসগুলো জানতে পারে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি পরবর্তী সেশন একটু পরে আসবো আবার লাইভে। এটা অনেক বড় বই, যেহেতু মনে করেন অনেক বড় বই, এটা একটানা পড়ে যাওয়া সম্ভব হবে না। আমরা আস্তে আস্তে সেশন ওয়াইজ এটা শেষ করব।
সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।